আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বিবিএ প্রথম বর্ষ প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর সিলেবাসে চ্যাপ্টার 7 অ্যাকাউন্টিং ফর অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজার্স এর উপরে ক্লাস পরিচালনা করব। তোমরা জানো, গত দুটি ক্লাসে আমি প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস এবং এরও আগে অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং অপারেশনস এই বিষয়গুলোর উপরে আমি ক্লাস নিয়েছি। যেহেতু আমাদের এই সাবজেক্টের আরেকজন কো টিচার আছে, অর্থাৎ আমাদের শওকত স্যার, উনিও প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর উপরে ক্লাস নিচ্ছে। এই জন্য আমি আর প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এই বিষয়ে বিস্তারিত আর ক্লাস না নিয়ে আমি নতুন চ্যাপ্টার আজকে শুরু করতেছি, তাহলে অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজার্স। তোমরা জানো, অ্যাকাউন্টিং সিস্টেম অর্থাৎ হিসাব পদ্ধতি, যদিও আমরা অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস এই শব্দটার সাথে বেশি পরিচিত। হিসাব বিজ্ঞান, তথ্য পদ্ধতি। আসলে অ্যাকাউন্টিং সিস্টেম বলতে আমরা বুঝি, সিস্টেম মানেই একটা ধারাবাহিক প্রক্রিয়া। সিস্টেম বা পদ্ধতি মানে হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া, যে কোনো একটি লক্ষ্যবস্তু অর্জনের জন্য কিছু ধারাবাহিক প্রক্রিয়া বা ধাপ অতিক্রম করে সেই লক্ষ্যে অর্জন করা বা লক্ষ্যে পৌঁছানো, এটা হচ্ছে পদ্ধতি বা সিস্টেম। তবে এবং আমরা জানি অ্যাকাউন্টিংয়েরও কিন্তু একটি ধাপ আছে, একটি সিস্টেম আছে, পদ্ধতি আছে, যেই পদ্ধতি বা ধাপ মেনটেন করে আমাদের হিসাব বিজ্ঞান পরিচালিত হয় বা হিসাব রাখতে হয়। এছাড়া আরেকটি বিষয় আছে এখানে, স্পেশাল লেজার্স, বিশেষ খতিয়ান। আমরা লেজার বা খতিয়ান শব্দটির সাথে বা বিষয়টির সাথে সকলেই পরিচিত। এখন এই খতিয়ানের সাথে এখানে বিশেষ খতিয়ান এর সম্পর্ক কি? আমরা জানি খতিয়ান এর কিছু খতিয়ান আছে, যেমন অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল ইত্যাদি, অর্থাৎ প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব। এখন এই যে প্রাপ্য হিসাব, আমি অর্থাৎ একটা প্রতিষ্ঠান সে যাদের কাছে টাকা পাওনা, ইন ফিউচারে টাকা পাবে, তাদের হিসাবটা এখানে রাখা হয়। অর্থাৎ এই যে যত মানুষের কাছে, যত লোকের কাছে বা যত প্রতিষ্ঠানের কাছে টাকা পাওনা, সবগুলোকে একসাথে এই প্রাপ্য হিসাব বা অ্যাকাউন্ট রিসিভেবল রাখা হয়। এখন আমি ধরে নিলাম অ্যাকাউন্ট রিসিভেবল XYZ এন্টারপ্রাইজ এর অ্যাকাউন্ট রিসিভেবলের ব্যালেন্স হচ্ছে, আমরা ছোট করে ধরে নিলাম 1 লক্ষ টাকা। এখন এই যে 1 লক্ষ টাকা XYZ এন্টারপ্রাইজ পাওনা, এখন এই 1 লক্ষ টাকা কার কাছে পাওনা? এটা কি একজন সিঙ্গেল ব্যক্তির কাছে পাওনা, নাকি একটা সিঙ্গেল প্রতিষ্ঠানের কাছে পাওনা, নাকি 5 জনের কাছে পাওনা, নাকি 10 জনের কাছে পাওনা? এখন এই পাওনাটা সাধারণত বা স্বাভাবিকভাবেই একজনের কাছে হয় না, কারণ একটা প্রতিষ্ঠান অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট বাকিতে পণ্য বিক্রি করে, যাদের কাছে তাদের পণ্য, যাদের কাছে তাদের পাওনা থাকে, দেনা থাকে। এখন এই XYZ এন্টারপ্রাইজ তার যে প্রাপ্য হিসাবের ব্যালেন্স 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকা কার কাছে পাওনা, এই অ্যাকাউন্ট থেকে তো সেটা বোঝা যাচ্ছে না। তাহলে আমাদের এখন কি করার প্রয়োজন? এই যাদের কাছে পাওনা প্রত্যেকের জন্য আলাদা আলাদা হিসাব মেনটেন করার প্রয়োজন। যেমন আমরা ধরলাম A B C D E,
এইভাবে পাঁচজন বা পাঁচটি প্রতিষ্ঠানের কাছে আমি পাওনা, এর কাছে 20,000, বির কাছে 10,000, সি এর নিকট 30,000, ডি এর নিকট 15,000। তাহলে 20, 30, 30, 60 আর 15, 75 আর ই এর নিকট 25,000। তাহলে এ বি সি ডি ই এই পাঁচজনের নিকট আমার পাওনা 1 লক্ষ টাকা। তাহলে আমি 1 লক্ষ টাকার হিসাব রাখলাম, কিন্তু এ বি সি ডি ই এর নামে আলাদা হিসাব রাখলাম না। তাহলে কার কাছে কত টাকা পাওনা সেটা আমি কীভাবে হিসাব করব? আমি মিস্টার বিকে কীভাবে বলবো যে আমি তোমার কাছে 10,000 টাকা পাওনা? অথবা ই এর কাছে 25,000 টাকা পাওনা, সে আমাকে 20,000 টাকা দিল, এখন তার কাছে আমার আরও পাওনা 5,000 টাকা। এখন আমি যদি মিস্টার ই এর জন্য আলাদা হিসাব না রাখি, তাহলে আমি তার কাছ থেকে যে 20,000 টাকা পাইলাম এবং তার কাছে আরও 5,000 টাকা পাওনা আছে, এটা আমি কীভাবে বুঝবো? এই জন্য আমাদেরকে এই সাধারণ খতিয়ান এর সাথে সাথে আবার বিশেষ খতিয়ান রাখতে হয়। অর্থাৎ বিশেষ করে এই পাওনাদার এবং দেনাদার এর জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা যে হিসাব আমরা রাখি সেইগুলোকেই বলা হয় বিশেষ খতিয়ান বা স্পেশাল লেজার। এখানে আরেকটি বিষয় আমরা বলে রাখি, সেটা হচ্ছে কন্ট্রোল অ্যাকাউন্ট। জেনারেল লেজার, সাবসিডিয়ারি লেজার। তাহলে এই বিষয়গুলো আমাদের ধারণা থাকা দরকার। যদিও আমরা যে আলোচনা করেছি তার মধ্যে এই বিষয়গুলো আছে, তারপর আমি আলাদাভাবে, যেহেতু আলাদা হেডিং আছে, আলাদা নাম আছে, এই জন্য আমি আবার একটু আলাদাভাবে বলতেছি। এই যে আমরা বললাম কন্ট্রোল অ্যাকাউন্ট, তো কন্ট্রোল অ্যাকাউন্ট বলতে কী বোঝায় আমরা অলরেডি আলোচনা করেছি, সেই বিষয়টি আমি আবার অন্যভাবে বলবো। সেটা হচ্ছে যে আমরা বলেছি অ্যাকাউন্ট রিসিভেবল। এখন অ্যাকাউন্ট রিসিভেবল হিসাবে এর ব্যালেন্স আছে 1 লক্ষ টাকা, আর এর আন্ডারে কাদের কাছে এই অ্যাকাউন্ট রিসিভেবলটা, কোন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আমি এই টাকাগুলো পাই। তো আমরা বলছি এ বি সি ডি ই 5টা অ্যাকাউন্ট বলছি, 5টা হিসাব বলছি বা 5টা প্রতিষ্ঠান বলছি। তাহলে এই 5টা হিসাবকে একত্রে শো করে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট। তাহলে এই অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আমার কন্ট্রোল অ্যাকাউন্ট, আর 5টা এ বি সি ডি ই এগুলো হচ্ছে আমার সাবসিডিয়ারি লেজার। ওই একত্রে যে হিসাবটা ওইটাকে আমরা বলি আবার জেনারেল লেজার। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল এগুলো জেনারেল লেজার, এ বি সি ডি ই প্রত্যেক ব্যক্তি প্রতিষ্ঠানের আলাদা হিসাব, এগুলো হচ্ছে সাবসিডিয়ারি লেজার। আবার এই যে জেনারেল লেজারের মধ্যে যেই লেজারগুলো অনেকগুলো লেজারকে রিপ্রেজেন্ট করতেছে, সেইগুলোকে আমরা বলি আবার কন্ট্রোল অ্যাকাউন্ট। কন্ট্রোল অ্যাকাউন্টের উদাহরণ তাহলে আমরা বলবো লাইক অ্যাজ accounts payable account and accounts receivable account. তাহলে আমাদের এই স্পেশাল লেজারে যাওয়ার আগে আমরা যেহেতু জানি যে লেজার সাধারণত তৈরি করা হয় জার্নাল থেকে, আমরা আগে কিছু স্পেশাল জার্নাল দেখব। স্পেশাল জার্নাল থেকে আমরা স্পেশাল লেজারে যাব। তাহলে বিশেষ জাবেদা, এখানেও একটু আলোচনা করার প্রয়োজন। সেটা হচ্ছে আমরা জানি একটা প্রতিষ্ঠানের যখন কোনো লেনদেন সংঘটিত হয়, সেই লেনদেনের
দুটি পক্ষ বিশ্লেষণ করে একটি পক্ষকে ডেবিট করা হয়, একটি পক্ষকে ক্রেডিট করা হয়। এরপরে যেই বইয়ে সর্বপ্রথম হিসাবভুক্ত করা হয় সেই বইটাকে আমরা বলি জাবেদা। তো সাধারণত ছোটোখাটো প্রতিষ্ঠান এরা সকল ধরনের লেনদেন এর জাবেদা একই বইয়ে একটা নির্দিষ্ট বইয়ে লিপিবদ্ধ করে। আর যখন সকল ধরনের জাবেদা একই বইয়ে লিপিবদ্ধ করা হয় তখন সেটাকে বলে প্রকৃত জাবেদা। এখন বড় ধরনের প্রতিষ্ঠান, যে সকল প্রতিষ্ঠান তাদের যেহেতু অনেক বেশি ট্রানজ্যাকশন হয়, অনেক বেশি লেনদেন হয়, তো তাদের সকল লেনদেনগুলো যদি একই হিসাব বইয়ে লিপিবদ্ধ করা হয় তাহলে একটি বিশেষ প্রকৃতির হিসাব অথবা বিশেষ লেনদেন খুঁজে পেতে তাদের অনেক বেশি পরিশ্রম করা প্রয়োজন হতে পারে, অথবা তাদের হিসাবটাকে মেনটেন করা শুদ্ধভাবে সেটা কঠিন বা দুর্বোধ্য হতে পারে। এই জন্য বড় প্রতিষ্ঠানগুলো সাধারণত যেই লেনদেনগুলো তাদের প্রতিনিয়ত ঘটে ওই লেনদেনগুলোর জন্য আলাদা জাবেদা বই মেনটেন করে। যেমন তাদের পারচেজ অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট, অ্যাকাউন্টস রিসিভ, ক্যাশ কালেকশন অ্যাকাউন্ট, ক্যাশ পেমেন্ট অ্যাকাউন্ট, এই ধরনের জন্য তারা আলাদা আলাদা হিসাব বই মেনটেন করে। কারণ তাদের প্রতিনিয়তই বিক্রি করতে হয়, প্রতিনিয়তই ক্রয় করতে হয়, প্রতিনিয়তই কাস্টমারকে টাকা দিতে হয়, প্রতিনিয়তই তারা তাদের দেনাদারের নিকট থেকে টাকা কালেকশন করে। তো যেই সকল লেনদেন তাদের নিয়মিত বা প্রতিদিন বা দৈনন্দিন অনেক বেশি পরিমাণে ঘটে তার জন্য তারা সাধারণত আলাদা জাবেদা বই মেনটেন করে এবং সেখান থেকে আলাদা তারা স্পেশাল লেজার তৈরি করে। তাহলে এই যে স্পেশাল জার্নাল সাধারণত কয় ধরনের হয়? সাধারণত আমরা 4 ধরনের স্পেশাল লেজার তৈরি করে থাকি বা প্রতিষ্ঠান তৈরি করে থাকে। তাহলে টাইপস অফ স্পেশাল জার্নাল, বিশেষ জাবেদা শ্রেণী বিভাগ হতে পারে 4 ধরনের। সেলস জার্নাল, ক্যাশ রিসিপ্ট জার্নাল, পারচেজ জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল। তো এখন এই সেলস জার্নাল যেহেতু তারা প্রতিনিয়ত প্রচুর পরিমাণে সেলস করে, দৈনন্দিন অনেকগুলো ট্রানজ্যাকশন হয় একই ধরনের, এই জন্য তারা একই ধরনের লেনদেনগুলোকে একই জায়গায় একই বইয়ে লিপিবদ্ধ করে। এরকম ক্যাশ রিসিপ্ট জার্নাল, আর যেহেতু সেলসের অধিকাংশ হয় ধারে বা বাকিতে অন ক্রেডিট, তো তাদের কালেকশনটাও এরকম ফ্রিকোয়েন্টলি হয়, প্রতিদিন হয়। এই জন্য এই ক্যাশ রিসিপ্টটাকে তারা এক বইয়ে একসাথে লিপিবদ্ধ করে। দেন পারচেজ জার্নাল, এটাও তাদের নিয়মিত ঘটনা, নিয়মিতই পারচেজ করতে হয় র ম্যাটেরিয়াল অথবা বিভিন্ন ধরনের প্রোডাক্ট, তো সেটার জন্য তারা আলাদা বই মেনটেন করতে পারে। এবং ফাইনালি ক্যাশ পারচেজ, যেহেতু সাধারণত ধারেই পারচেজ করা হয় এটার জন্য ক্যাশও পেমেন্ট করতে হয়, আর ক্যাশ পেমেন্টের জন্য আলাদা তারা জার্নাল তৈরি করতে পারে। তাহলে আমরা এখন এইগুলোকে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে দেখব যে কীভাবে এই সেলস জার্নাল, ক্যাশ রিসিপ্ট জার্নাল, পারচেজ জার্নাল এবং ক্যাশ ডিসবার্সমেন্ট বা পেমেন্ট জার্নাল তৈরি করা হয় এবং এই থেকে কীভাবে স্পেশাল লেজার তৈরি করা হয়। এখন আমরা বললাম সেলস জার্নাল আমরা তৈরি করব, এবং সেলস জার্নাল আবার তৈরি করা যায় পিরিয়ডিক ইনভেন্টরি মেথডে এবং পারপেচুয়াল ইনভেন্টরি মেথডে।
আমরা জানি আমরা পারপিচুয়াল ইনভেন্টরি মেথডে আমরা জার্নাল করে আসছি অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং ইনভেন্টরিজ এর জন্য এখানে। তো এখন একটা প্রতিষ্ঠান যদি পিরিয়ডিক সিস্টেম ফলো করে তাহলে সে কীভাবে সেলস জার্নাল তৈরি করবে, একটা প্রতিষ্ঠান যদি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম ফলো করে তাহলে কীভাবে জার্নাল তৈরি করবে। তো প্রত্যেকটা টাইপস অফ জার্নাল আমরা যে 4 টাইপস মেজর 4 টাইপস অফ জার্নাল বলছি এখানে স্পেশাল জার্নাল, এটাকে আবার প্রত্যেকটা 2 ভাগে ভাগ করা যায়, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তাহলে 4টা আবার হয়ে যায় 8 ভাগ। এখন আমরা সংক্ষেপ করার জন্য এবং সহজে বোঝার জন্য আমরা আসলে প্রত্যেকটা ম্যাথ জার্নাল আমরা শুধুমাত্র পারপিচুয়াল ইনভেন্টরি মেথডে করব, সাথে পিরিয়ডিক ইনভেন্টরি মেথডটা একটু আলোচনা করে দিব, তোমরা ওইটা আশা করি নিজেরাই বুঝে যাবে। তাহলে এখানে আমরা তোমাদেরকে করাই দেওয়ার জন্য তোমরা যে কোনো বই থেকে প্র্যাকটিস করতে পারো। আমি আমার হাতের কাছে যে বই ছিল সেখান থেকে একটা প্রবলেম নিচ্ছি এবং এই প্রবলেমটা চলো আমরা দেখে নেই। চলো আমরা অঙ্কটা দেখে নেই। সেলস জার্নাল আন্ডার পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। And analyzing the accounts of Messrs. Salam Traders, the following information is obtained regarding to credit sales during the month of January 2018. January 1, sold to Abul and Kung for Taka 5,500, cost price Taka 4,850, invoice number 115. January 5, sold to Shimul Brothers for Taka 6,350, cost price 5,680, invoice number 116. এভাবে জানুয়ারি 9 দেওয়া আছে সোল্ড টু রতন অ্যান্ড সন্স টাকা 8,290, কস্ট প্রাইস দেওয়া আছে। জানুয়ারি 18 সোল্ড টু অনুপম ট্রেডার্স 4,600, সোল্ড। জানুয়ারি 25 সোল্ড টু শিমুল ব্রাদার্স টাকা 7,650। January 28 sold to Abul and Kung for Taka 3,300. The merchandise inventory at the beginning of the month was Taka 72,685. You are required to prepare a sales journal and give posting to general ledger and subsidiary ledger under the perpetual inventory system. তাহলে আমরা দেখলাম যে সেলস জার্নাল আন্ডার পারপিচুয়াল ইনভেন্টরি মেথড এখানে ছিল যে মেসার্স Salam Trading, the following information is obtained regarding to the credit sales during the month of January 2018. Requirements: you are required to prepare a sales journal and give posting to the ledger, general ledger and subsidiary ledger under perpetual inventory system. তাহলে
তাহলে আমরা দেখলাম মেসার্স সালাম ট্রেডার্স সেলস জার্নাল আন্ডার পারপিচুয়াল ইনভেন্টরি মেথড। এখন এই সেলস জার্নাল বিক্রয় জাবেদা এখানে আমরা পারপিচুয়াল ইনভেন্টরি মেথডে কিভাবে ঘর করব বা কি ঘর করব। আমাদের এখানে দেখতেছি আমরা ডেট, অ্যাকাউন্ট ডেবিটেড, ইনভয়েস নাম্বার, রেফারেন্স, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আমরা যদি বাকিতে সেল করি, আমরা আগে বলে রাখি যে সেলস জার্নাল এখানে শুধুমাত্র বাকিতে বিক্রয় হিসাবভুক্ত হয়, নগদে বিক্রয় এখানে হিসাবভুক্ত হয় না। নগদে বিক্রয়ের জন্য নগদান বই যদি সে তৈরি করে তাহলে সে নগদান বই পোস্টিং দিবে, আর যদি নগদান বই তৈরি না করে তাহলে সে প্রকৃত জাবেদায় ওখানে সে লিপিবদ্ধ করবে। তাহলে শুধুমাত্র বাকিতে বা ধারে বিক্রয় এখানে লিপিবদ্ধ করা হবে। তাহলে আমরা যদি ধারে বিক্রয় করি তাহলে আমরা কি জাবেদা দিই? স্বাভাবিকভাবে আমরা বলি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট। এখন যদি এটাকে আমরা মার্চেন্ডাইজ মানে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে রেকর্ড করি তখন কিন্তু আমরা বিক্রয় করলে দুইটা জার্নাল দিই। এটা কিন্তু আমরা শিখে আসি, একটা হচ্ছে সেলসের জন্য, একটা হচ্ছে কস্টের জন্য। তাহলে সেলসের জন্য দেই আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট, আর কস্টের জন্য দেই কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তাহলে আমরা যদি এখন মনে করো আমরা বলছি আন্ডার পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, তাহলে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম না করে যদি আমি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম করতাম তাহলে কি হতো? তাহলে আসলে তোমরা আশা করি বুঝতে পারছো যে এই যে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট এই ঘরটা আর হইতো না, কারণ পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে কিন্তু আমাদের কস্ট রেকর্ড করা হয় না। তাহলে একই ঘর সব, শুধুমাত্র লাস্টের এই ঘরটা হইতো না। তাহলে আশা করি আমরা যদি পারপিচুয়াল ইনভেন্টরি মেথড দেখি তাহলে তোমরা পিরিয়ডিক ইনভেন্টরি মেথড কিন্তু এমনিতেই নিজেরাই বুঝতে পারবা বা করতে পারবা। তাহলে এখানে আমাদের 2018 January 1 sold to Abul and Com for টাকা 5,500, cost price 4,850, invoice number 115. Date 2018 January 1 Abul and Com নিকট আমরা বিক্রি করেছি 5,500 টাকা। তাহলে 5,500 টাকা, যার কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 4,850 টাকা, ইনভয়েস নাম্বার হচ্ছে 115 আমাদের দেয়া আছে। তাহলে যেহেতু আমরা অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট ডেবিট এবং সেলস রেভিনিউ ক্রেডিট আমরা দুইটা অ্যাকাউন্টে একসাথে দিয়ে রেখেছি, এই জন্য আমরা টাকার অ্যামাউন্ট কিন্তু আমার একবার লিখলেই হবে, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 5,500, সেলস রেভিনিউ ক্রেডিট 5,500। এইভাবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট 4,850, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 4,850। আর এখানে অ্যাকাউন্ট ডেবিটেড অর্থাৎ আমি যেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছি তার জন্য আমাকে আলাদাভাবে হিসাব রাখতে হবে। তার হিসাবটাও কিন্তু আমি তার কাছে ব্যক্তি করেছি, অর্থাৎ তার কাছে আমি টাকা পাই, সে আমার দেনাদার বা প্রাপ্য হিসাব। কাজেই এটাকে আমরা এই অ্যাকাউন্টটাকে আলাদাভাবে কিন্তু আমাকে রেকর্ড করতে হবে এবং তার অ্যাকাউন্টটাকে আমরা ডেবিট করব, যেহেতু সে আমার দেনাদার। তাহলে অ্যাকাউন্ট ডেবিটেড, কার অ্যাকাউন্ট ডেবিট করব সেই নামটা। January 5 sold to Shimul Brothers for টাকা 6,350, cost price 5,680. January 5 Shimul Brothers, ইনভয়েস নাম্বার 116, সেলস হচ্ছে 6,350, কস্ট প্রাইস হচ্ছে 5,680। তাহলে সেলস জার্নাল কিন্তু খুব সহজ, আমি কার কাছে বিক্রি করেছি তার নাম, আমি যদি ঘরটা ঠিক মতো করতে পারি, সেলস অ্যামাউন্ট কত আর কস্ট প্রাইস কত। দেন January 9 sold to Ratan and Sons টাকা 8। Ratan and Sons এর নিকট হচ্ছে 8,290, 8,290
90, cost price হচ্ছে 7250, invoice number 117. Then January 18, sold to Onupom Traders, টাকা 4600. Well, Onupom Traders 1118 হচ্ছে 4600, cost হচ্ছে 4200. Then sold to Shimul Brothers, again January 25, Shimul Brothers, টাকা 7650, আর 6290, invoice number 119. Finally, sold to Abul and Com হচ্ছে 28, Abul and Com 11120, 3300, 2900 হচ্ছে আমার কস্ট প্রাইস। এখন টোটাল এদিকে যদি আমার টোটাল সেলস আমি যোগ করি তাহলে পাবো 35,690, আর টোটাল কস্ট যদি আমি যোগ করি তাহলে পাবো 31,170। তাহলে সেলস জার্নাল কিন্তু খুবই সহজ। আমি যদি ছকটা করতে পারি ঠিক মতো তাহলে পোস্টিং দেওয়া খুব সহজ। এখানে মনে রাখতে হবে সেলস জার্নালে আমরা শুধুমাত্র ধারে সেলস এইগুলোকে পোস্টিং দিয়ে থাকি। অনেক সময় অঙ্কের মধ্যে ধারে সেলস এবং ক্যাশ সেলস উভয়টা একসাথে দেওয়া থাকে। এছাড়াও অন্যান্য কোনো লেনদেনও দেওয়া থাকতে পারে, যেমন ফার্নিচার সেলস অথবা আদার্স। শুধুমাত্র আমরা ধারে পণ্য বিক্রয় এই জিনিসটাই আমরা সেলস জার্নালে রেকর্ড করব, অন্য কিছু এখানে রেকর্ড করব না। আচ্ছা, এখন আমাদের সাথে এর সাথে ছিল যে প্রিপেয়ার জেনারেল লেজার অ্যান্ড সাবসিডিয়ারি লেজার। তো এখানে আমরা বলে রাখি জেনারেল লেজার হবে এই অ্যাকাউন্টগুলোর জন্য, অ্যাকাউন্ট রিসিভেবলস অ্যাকাউন্ট, এটা কিন্তু আমার জেনারেল লেজার। সেলস রেভিনিউ অ্যাকাউন্ট, এটা কিন্তু আমার জেনারেল লেজার। কস্ট অফ গুডস সোল্ড আমার জেনারেল লেজার। মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমার জেনারেল লেজার। এগুলো কিন্তু আমরা সাধারণ খতিয়ান হিসাবে আমরা রেকর্ড করি। তাহলে এই চারটা হবে আমার জেনারেল লেজার। আর এই যে এখানে যে যাদের কাছে আমি টাকা পাও না, ধর ক্রেডিট সেল, তাদের জন্য প্রত্যেকের জন্য আমাকে আবার আলাদা লেজার করতে হবে। যেমন আবুল অ্যান্ড কোম, তার জন্য আবুল অ্যান্ড কোমের কাছে আমার কত টাকা পাওনা এটার জন্য একটা লেজার। শিমুল ব্রাদার্স এর কাছে কত পাওনা তার জন্য একটা লেজার। রতন অ্যান্ড সন্স এর কাছে কত পাওনা এটার জন্য একটা লেজার। এবং অনুপম ট্রেডার্স তার কাছে কত পাওনা এর জন্য একটা লেজার। শিমুল ব্রাদার্স এবং আবুল কোম্পানি যেহেতু আগে করছি এগুলোর মধ্যে ইনক্লুডেড হবে। তাহলে আমার চারটা এখানে সাবসিডিয়ারি লেজার, চারটা জেনারেল লেজার এবং চারটা সাবসিডিয়ারি লেজার করতে হবে। তাহলে আমরা যদি জেনারেল লেজার এবং সাবসিডিয়ারি লেজার করি, 8টা লেজার করতে হবে। সবগুলো লেজার হয়তো করার সময় সুযোগ হবে না। আমরা 2টা করে লেজার যদি করে দিই তাহলে আশা করি তুমি অন্য লেজারগুলো করতে পারবো, কারণ এই জেনারেল লেজার, সাবসিডিয়ারি লেজার এবং জেনারেল লেজার খুব সহজ। তাহলে জেনারেল লেজার আমরা জেনারেল লেজারের যদি
জেনারেল লেজারে আমাদের ছিল একদিকে হচ্ছে সেলস রেভিনিউ এবং অ্যাকাউন্ট রিসিভেবল, অন্যদিকে ছিল কস্ট অফ গুডস সোল্ড আর ছিল আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে আমরা দুই পাশ থেকে যদি দুইটা জেনারেল লেজার করি, একদিকে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেট পার্টিকুলার্স রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা ব্যালেন্স। সেমলি এখানে আমরা যদি কস্ট অফ গুডস সোল্ড এর জন্য করি ডেট পার্টিকুলার রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা ব্যালেন্স। তাহলে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল এর আমার টোটাল ব্যালেন্স কত ছিল? আমার টোটাল ব্যালেন্স ছিল 35,690। আমি এই অ্যাকাউন্ট রিসিভেবলে ডেট বলবো অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ ডেট, অর্থাৎ যেহেতু আমার জানুয়ারি মাস ছিল আমি বলবো 2018 জানুয়ারি 31 এন্ড আমার অ্যাকাউন্ট হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। আর এর আমরা জানি পার্টিকুলার বা বিবরণের মধ্যে আমরা কিন্তু বিপরীত হিসাবটা লিখি। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল এগেইনস্টে ছিল সেলস রেভিনিউ, আর অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট আমার ডেবিট অ্যাকাউন্ট, তাহলে আমার ডেবিট ব্যালেন্স টোটাল 35,690, তাহলে আমার ব্যালেন্স 35,690। যেহেতু আমার এটা চলমান যে পদ্ধতিতে করা, কাজে এখানে আমার কোনো ব্যালেন্সিং এর ঝামেলা নেই, ডেবিট মানে ব্যালেন্স সিডি ব্যালেন্স বিডি করার প্রয়োজন নেই। এবং আমরা যখন লেজার করব তখন কিন্তু আমরা প্রতিদিনেরটা আলাদা আলাদাভাবে এখানে ইনপুট দেবো না। আমরা জেনারেল লেজারে আমরা হয়তো মান্থ ওয়াইজ অথবা উইক ওয়াইজ আমরা প্রতিষ্ঠানে যেভাবে হিসাব বই রাখে সেই হিসাবে উইক ওয়াইজ উইক শেষে অথবা মান্থ শেষে একসাথে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল পোস্টিং দেবো। তাহলে এখানে আমাদের যেহেতু জানুয়ারি মাসের হিসাব ছিল, জানুয়ারি লাস্ট ডেট 31শে জানুয়ারি, আমরা পার্টিকুলার্সে লিখলাম অ্যাকাউন্ট রিসিভেবলের বিপরীত হিসাব সেলস রেভিনিউটা, এবং এখানে আমাদের ফুল ফিগারটা ফর দ্য মান্থ 35,690। দেন কস্ট অফ গুডস সোল্ডের ক্ষেত্রেও সেম, আমার ডেট হচ্ছে 2018 জানুয়ারি 31, পার্টিকুলার্সে আমার কস্ট অফ গুডস সোল্ড এগিয়ে এসেছিল মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আমার কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে ডেবিট অ্যাকাউন্ট, এর ব্যালেন্স ছিল 31,170, তাহলে এখানে ব্যালেন্স হবে 31,170 শেষ। তাহলে এইভাবে বাকি আমার এর এগেইনস্টে এর সাথে সেলস রেভিনিউ অ্যাকাউন্ট করতে হবে, এবং এখানে আমার কস্ট অফ গুডস সোল্ডের সাথে করতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যাকাউন্ট। আশা করি তোমরা এইভাবেই ইনপুট দিতে পারবা, শুধু সেলস রেভিনিউর জায়গায় হবে আমার তখন অ্যাকাউন্ট রিসিভেবল উল্টাটা হবে, অ্যামাউন্ট কিন্তু সেম হবে তবে ক্রেডিট করে। আচ্ছা, এখন কারো কারো মনে কোশ্চেন আসতে পারে যে আমাদের এখানে ব্যালেন্সের ঘরে তো আমরা ইন্টারমিডিয়েটে বা এর আগে যখন চলমান জের পদ্ধতি করছি তখন ব্যালেন্সের করে দুইটা ঘর ছিল, একটা ডেবিট টাকা আর একটা হচ্ছে ক্রেডিট টাকা বা ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স। এখন এখানে তো একটা ব্যালেন্স, তাহলে আমি কিভাবে বুঝবো এই ব্যালেন্সটা কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? এইটা আমি ক্লাসে যখন আমি জার্নাল করাইছি, জার্নাল থেকে লেজার করাইছি, সেখানে আমি বলছিলাম, তারপর দীর্ঘদিন পরে আবার করাচ্ছি, অনেক হয়তো উপস্থিত ছিল না সেই জন্য আবার বলতেছি যে ব্যালেন্সের পর দুইটা দেওয়া যায় আবার একটাও দেওয়া যায়। একটা দিলে আমাকে বুঝতে হবে যে এই ব্যালেন্সটা কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স। কীভাবে বুঝবো? আসলে আমার নেচার অফ অ্যাকাউন্ট দেখতে হবে যে এটা কোন ধরনের অ্যাকাউন্ট। সাধারণত বা সম্পদ এর হিসাব, সম্পদ এবং ব্যয় এবং ড্রয়িং, তাহলে অ্যাসেটস, এক্সপেন্স এবং ড্রয়িংস এর ব্যালেন্স সবসময় নর্মাল ব্যালেন্স হয় ডেবিট ব্যালেন্স। তাহলে আর অন্যদিকে লায়াবিলিটিস, রেভিনিউস অ্যান্ড ক্যাপিটাল বা ওনার সিকিউরিটি
এর নর্মাল ব্যালেন্স হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। তাহলে এখানে আমার অ্যাকাউন্টটা কোন ক্যাটাগরি, এটা কি অ্যাসেট নাকি এক্সপেন্স না ড্রয়িংস নাকি লায়াবিলিটি নাকি ওনার সিকিউরিটি নাকি রেভিনিউ, ওই নেচার অফ অ্যাকাউন্ট দেখে আমি ব্যালেন্সটা বুঝতে পারবো হয়তো ইট ইস ডেবিট ব্যালেন্স অর ক্রেডিট ব্যালেন্স। তাহলে এখানে যেহেতু এটা আমার অ্যাসেট তাহলে ডেবিট ব্যালেন্স, এখানে আমার এক্সপেন্স এটা ডেবিট ব্যালেন্স। তাহলে এর সাথে এখন জেনারেল লেজারের পরে সাবসিডিয়ারি লেজার। সাবসিডিয়ারি লেজার সহায়ক খতিয়ান। আমাদের ওখানে আমরা 4টা প্রতিষ্ঠানের নাম পেয়েছিলাম, একটা হচ্ছে আবুল অ্যান্ড কো, শিমুল ব্রাদার্স, রতন অ্যান্ড সন্স, অনুপম ট্রেডার্স। তাহলে এই 4টা প্রতিষ্ঠানের জন্য আমরা 4টা সাবসিডিয়ারি লেজার করতে পারবে। আমরা 2টা লেজার করে দিচ্ছি, বাকি 2টা তোমরা আশা করি করে নিবা বা দেখে নিবা, তোমরা আশা করি পারবা। তাহলে আমরা প্রথমে দেখি আবুল অ্যান্ড কো। আবুল অ্যান্ড কো এর কাছে আমরা বিক্রি করেছিলাম প্রথমে জানুয়ারি 1 তারিখ, তাহলে জানুয়ারি 1 আবুল অ্যান্ড কো এর নিকট বিক্রয় ছিল 5,500 টাকা। আমি এখানে পার্টিকুলার সাবসিডিয়ারি লেজারে বই সাধারণত করা পার্টিকুলার কিছুই লেখে না, তুমি যদি লিখতে চাও তাহলে ইচ্ছা করলে সেলস রেভিনিউ লিখতে পারো। তার কাছে বিক্রি করেছিলাম 5,500 টাকা, তাহলে ব্যালেন্স 5,500 টাকা। তারপরে আবার জানুয়ারির 28 তারিখে আবার বিক্রি করেছিলাম, সেলস রেভিনিউ হিসাবে 3,300 টাকা। তাহলে আগে আমার ব্যালেন্স ছিল 5,500, এখন নতুন করে আমি বিক্রি করলাম 3,300, তাহলে 5 3 8,800 টাকা আমার আবুল অ্যান্ড কোর কাছে পাওনা বা তার ব্যালেন্স। তাহলে এইভাবে যদি আরো একই মাসে একাধিকবার বিক্রি করি তাহলে একাধিকবার ইনপুট যাবে, আর যদি একই মাসে একবার বিক্রি করি তাহলে একবার ইনপুট যাবে। যেমন আমরা যদি আর পরের অ্যাকাউন্টটা দেখি, আরেকটা অ্যাকাউন্ট যেখানে একটা ছিল রতন অ্যান্ড সন্স। রতন অ্যান্ড সন্সের নিকট আমরা বিক্রি করেছিলাম 9 তারিখে 7,250 টাকা। এখানে বই কিছুই লেখে নেই, আমরা লিখতে পারি বোঝার জন্য। সেলস রেভিনিউ অ্যাকাউন্ট, তার কাছে বিক্রি করেছিলাম 7,250 টাকা, সরি রতনের 8,290 টাকা, তাহলে ব্যালেন্স 8,290 টাকা। তাহলে সারা মাসে তার কাছে আমার বিক্রয় ছিল একটাই, তাহলে একবারই যাবে, আর যদি একাধিকবার বিক্রি করি তাহলে একাধিকবার আসবে। তাহলে আশা করি তোমরা বাকি লেজারগুলো বুঝতে পারবা, নিজেরা করতে পারবা, প্র্যাকটিস করতে পারবা। তবে আমি কিন্তু বারবারই একটা কথা বলি, অ্যাকাউন্টিং মানেই হচ্ছে প্র্যাকটিস। যেমন একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আর এই কথাটা অ্যাকাউন্টিংয়ের জন্য খুবই প্রযোজ্য। আমি একটা অঙ্ক বুঝাই দিলাম, তোমাকে কমপক্ষে এই রিলেটেড আরও 10টা অঙ্ক করতে হবে, তাহলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে, পরীক্ষা ভালো করতে পারবা, নিজেও এটাকে ধারণ করতে পারবা। আশা করি তোমরা ভালো থাকবা, নিয়মিত পড়াশোনা করবা এবং স্বাস্থ্যের প্রতি যত্ন নেবা এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবা যাতে আমরা শীঘ্রই আবার ক্লাসরুমে একত্রিত হয়ে ক্লাস নিতে পারি এবং এই কোভিড-19 থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।